নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস শহরতলী। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শুরু করি উপন্যাসের তৃতীয় পর্ব। প্রচার বিভাগটা সত্যপ্রিয়র ব্যবসার উন্নতির নাম করিয়াই খোলা হইয়াছে বটে। বড় বড় বিজ্ঞাপনও দেওয়া হইতেছে সত্য, কিন্তু জ্যোতির্ময়ের আসল কাজ সত্যপ্রিয়র নামও প্রচার করা। সত্যপ্রিয়র এমন ব্যবসা নয় যে পেটেন্ট ওষুধের মতো তার জন্য বিজ্ঞাপন দিয়া দেশ ছাইয়া ফেলা প্রয়োজন। সাময়িক পত্রে সত্যপ্রিয়র প্রবন্ধ আর বক্তৃতার রিপোর্ট প্রকাশ করিবার মূল্যস্বরূপ বিজ্ঞাপনগুলির ব্যবস্থা করা হইয়াছে। সত্যপ্রিয়র প্রত্যেক প্রবন্ধ আর বক্তৃতায় ভারতবর্ষের শোচনীয় অধঃপতনের জন্য কি হাহুতাশি থাকে, আর সমাজ, ধর্ম, দেশকে সুনিশ্চিত সর্বনাশের হাত হইতে রক্ষা করিবার জন্য কি ব্যাকুলতাটাই প্রকাশ পায়। তবু যে প্রবন্ধ আর বক্তৃতার রিপোর্ট প্রকাশ করিবার জন্য প্রকারান্তরে মূল্যের ব্যবস্থা করিতে হইয়াছে, এও কি দেশের অধঃপতনের একটা জ্বলন্ত দৃষ্টান্ত নয়? কেবল কি তাই, কতকগুলি কাগজ আছে মূল্য দিয়াও তাদের বাগানো যায় না। এসব পাগলামি আমাদের কাগজে ছাপানো চলবে না মশাই। ঠিক পাগলামি নয়, একটু খাপ ছাড়া মতামত আছে মাঝে মাঝে, সেটা মিথ্যা নয়। কিন্তু মুশকিল হয়েছে কি জানেন, লেখাটা না ছাপলে উনি হয়তো চটে যাবেন। বিজ্ঞাপনের কন্ট্রাক্টটা। একটু হাসে জ্যোতির্ময়। বোঝেন তো সব, যার যেদিকে খেয়াল চাপে। তাছাড়া ওর নাম দিয়ে ছাপা হবে, মতামতের দায়িত্ব তো আপনাদের নয়। মতামতের দায়িত্ব না থাক, মতটা প্রচারের দায়িত্ব তো আছে। দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, অর্ধেক জীবন জেলে কাটিয়েছেন, তাঁরা সবাই ভুল করে দেশকে টেনে নিয়ে যাচ্ছেন সর্বনাশের দিকে। আর টাকার গদিতে শুয়ে আপনার পাগলা জগাই আবিষ্কার করছেন দেশোদ্ধারের একমাত্র উপায়। দু জায়গায় লিখেছেন গভর্নমেন্টের সঙ্গে বিবাদ করা অন্যায়, আর এক জায়গায় লিখেছেন প্রকৃতির নিয়মে যখন যে জাতি রাজপদে অধিষ্ঠান করে তাদের প্রাপ্য রাজসম্মান না দিলে দেশের কখনো উন্নতি হবে না। রাজার জাতিকে রাজসম্মান দিতে থাকলে প্রকৃতির নিয়মে আমরা একদিন নিজেরাই রাজার জাত হয়ে যেতে পারব, নয়তো কোনোদিন পারব না। এসব কোন দেশি কথা মশাই? যুক্তিও তো দিয়েছেন। যুক্তি? অমন যুক্তি আমরাও দিতে পারি, শুনবেন? দেয়ালটা সাদা দেখছেন তো? আপনি ভুল দেখছেন। বিজ্ঞানে বলে সবগুলি রং মিশে সাদা হয়। বিজ্ঞান অবশ্য সত্যকে বিকৃত করে দেখে। আপনি যদি বেদের সপ্তম অধ্যায়টা পাঠ করেন, দেখবেন সেখানে লেখা আছে সমস্তই অস্থায়ী। সুতরাং রং মিশে সাদা হয়নি, রংগুলি অস্থায়ী বলে সাদা দেখায়। চোখের ভুল। এবার দেখতে পাচ্ছেন দেয়ালের রংটা লাল, এই নীল হয়ে গেল, এই আবার সবুজ হলো, দেখতে দেখতে হলদে হয়ে গেল। তামাটে মুখ প্রায় কালো করিয়া জ্যোতির্ময়কে ফিরিতে হইয়াছে। কিন্তু উপায় কি? তবু তাকে চেষ্টা করিতে হয়, চাকরি তো বজায় রাখিতে হইবে। বন্ধুদের কাছে জ্যোতির্ময় অনুচ্চারিত অভিযোগের জবাব দিবার মতো সবিনয়ে বলে, ব্যাপারটা কি জানো, সকলের হলো দলাদলি মাতামাতি নিয়ে কারবার। কর্তার মতামত প্রচলিত মতামতের বিরোধী। তাছাড়া কর্তা বড়ই তেজস্বী আর স্বাধীনচেতা পুরুষ, এই জন্য কর্তাকে অনেকে পছন্দ করেন না। অপরাধ কার, সে নিজে কেন অপরাধী সাজিয়া থাকে জ্যোতির্ময় বুঝিতে পারে না। তবুও সত্যপ্রিয়কে যারা মহাপুরুষ বলিয়া স্বীকার করে না, সত্যপ্রিয়র মতামত নিয়ে হাসাহাসি করে নিজেদের মধ্যে, তাদের কাছে কেমন যেন ছোট মনে হয় নিজেকে। জ্যোতির্ময়কে সত্যপ্রিয়র সবসময় প্রায় দরকার হয়। কেবল আপিসে কাজ করিয়াই তার রেহাই নাই। সকালে ও সন্ধ্যায় প্রায় বাগানবাড়িতে ছুটিতে হয়। ছুটির দিনগুলিও অধিকাংশই বাগানবাড়িতে কাটে। হয়তো ঘণ্টাখানেক সত্যপ্রিয় তার সঙ্গে কাজের কথা বলে, বাকি সময়টা অপেক্ষা করিয়া বসিয়া থাকিতে হয়।
তবে অসময় খাওয়ার জন্য বাড়িতে জ্যোতির্ময়কে ছুটিতে হয় না। খাওয়াটা সত্যপ্রিয় ওখানেই হয়। মানুষজনকে খাওয়ানো সম্বন্ধে সত্যপ্রিয় বড়ই উদার। হয়তো সত্যপ্রিয় ধারণা আছে মানুষকে দিয়া গুণ গাওয়ানোর একটা সহজ উপায় মানুষকে ঠাসিয়া নুন খাওয়ানো। চাকরি জ্যোতির্ময়কে গ্রাস করিয়া ফেলিয়াছে। মুখে সে বলে বটে যে খাটিতে খাটিতে প্রাণ গেল, এত খাটুনি মানুষের সহ্য হয় না। বাড়ির চেয়ে আপিসে থাকতেই সে ভালোবাসে। বাড়ির লোকের ভাবনা ভাবাচ্ছে কাজের ভাবনা ভাবিতেই তার আরাম বোধ হয় বেশি। অনেক বয়সে বিবাহ করিলে লোকে নাকি একটু বউ পাগলা হয়। জ্যোতির্ময়েরও হয়তো এরকম পাগলামি একটু আসিয়াছে, কিন্তু সেটা প্রকাশ পায় রাত্রে শয্যা গ্রহণ করিবার সময়, যখন আর কোনো কাজ করিবার থাকে না, আর কিছু ভাবিবার থাকে না। আগে বিশ্রাম ছিল শুধু ঘুম, এখন জুটিয়াছে পুতুল নিয়া খেলা করার আমোদ। অপরিপুষ্ট ও অপরিণত অপরাজিতার বিবর্ণ মুখ ও উৎসুক দৃষ্টি শ্রান্তি দূর করিতে সাহায্য করে। সারাদিন মনের রাশ টানিয়া রাখিবার পর আলগা দেওয়া মাত্র প্রতিক্রিয়া আরম্ভ হয় প্রচণ্ডভাবে, মনের একটা সাময়িক বিকারের মতো। কি যে সে করে অপরাজিতাকে নিয়া, আর কি যে সে না করে, কিছুই ঠিক থাকে না। কথা শুনিতে শুনিতে অপরাজিতার মাথা ঘুরিয়া যায়, আদরে সোহাগে দম আটকাইয়া আসে। শান্ত, সহিষ্ণু ও অন্যমনস্ক মানুষটার আকস্মিক প্রণয়মূলক উন্মত্ততার ভয়ে তার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে থাকে। কোনোদিন তার মূর্ছা হওয়ার উপক্রম হয়, ফ্যাকাশে মুখে চটচটে ঘাম দেখা দেয়, চোখ স্তিমিত হইয়া আসে। জ্যোতির্ময় খেয়ালও করে না অপরাজিতার মুখে একটি কথা নাই, আধমরা মানুষের মতো সে শিথিল হইয়া গিয়াছে। এক গ্লাস জল দিতে বলিলে সে যে নড়িতেছে না, সেটা দুষ্টামিও নয়, অবাধ্যতাও নয়, আলস্যও নয়। আপিসের পিয়ন কথা না শুনিলে জ্যোতির্ময় যেমন বিরক্ত হয়, অপরাজিতার উপর তার তেমন বিরক্তি জাগে। নেহাত ভদ্রলোক বলিয়াই আপিসের পিয়নের মতো বউকে গালাগালি করে না, মৃদু অনুযোগ ও উপদেশ দিতে দিতে ঘুমাইয়া পড়ে। অপরাজিতার গা এলানো নির্বাক শিথিল ভাবটা জ্যোতির্ময় যে অসুস্থ দেহমনের দুর্বলতার লক্ষণ বলিয়া চিনিতে পারে না, হয়তো তার আরও একটা কারণ আছে। মাঝে মাঝে অপরাজিতাও খেপিয়া যায়। কি অফুরন্তই মনে হয় সেদিন তার জীবনী শক্তি। গলগল করিয়া ক্রমাগত কথা বলিয়া যায়, অপরিমিত হাসে, প্রাণহীন জড় বস্তুর মতো কেবল সোহাগ গ্রহণ করার বদলে সোহাগের বন্যায় স্বামীকে সে একেবারে ভাসাইয়া দেবার চেষ্টা করে। এমন লজ্জাহীন বেহায়ার মতো আচরণ করে যে জ্যোতির্ময় প্রায় স্তম্ভিত হইয়া যায়। আবেগের আতিশয্যে কোনোদিন নিজের চুল টানিয়া ছিঁড়িয়া ফেলিবার উপক্রম করে। অস্বাভাবিক ফর্সা মুখখানা তাহার দেখায় রক্তবর্ণ, চোখ হইয়া থাকে বিস্ফারিত। পরিসমাপ্তিটাই জ্যোতির্ময়কে সবচেয়ে বেশি বিব্রত করে। অকারণে কাঁদিতে আরম্ভ করিয়া অপরাজিতা বলিতে থাকে, লোকে বউকে কত ভালোবাসে, তুমি আমায় একটুও ভালোবাসো না। কিছুতেই কি সে থামে? জ্যোতির্ময় যতই বুঝাইবার চেষ্টা করে যে অন্য যত স্বামী আছে পৃথিবীতে তাদের সকলের চেয়ে সেই বেশি ভালোবাসে তার বউকে, অপরাজিতা তত বেশি কাঁদে আর তত বেশি অনুযোগ করে। পরদিন ৯টা-১০টার আগে কোনো মতে অপরাজিতাকে তোলা যায় না। সুবর্ণ গিয়া জাগাইয়া দিলেও তার হাত ছুঁড়িয়া দিয়া পাশ ফিরিয়া তৎক্ষণাৎ আবার ঘুমাইয়া পড়ে। ঘুম যখন ভাঙে, বুঝিতে যখন পারে সে কে এবং কোথায় আছে, তাড়াতাড়ি উঠিতে গিয়া মাথা ঘুরিয়া পড়িয়া যাবার উপক্রম হয়। কোনো রকমে সে নিচে যায়, লজ্জায় ভয়ে কাঠ হইয়া থাকে। অন্য সময়, অন্য অবস্থায়, অন্য লোক তার মুখ আর কালি পড়া চোখ দেখিয়াই তৎক্ষণাৎ হয়তো তাকে বিছানায় ফেরত পাঠাইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকিয়া আনিত। কিন্তু এ সময়, এ অবস্থায় এ বাড়িতে কে অনুমান করিবে অসুখের ঝড়েই এক রাত্রে মেয়েটার অবস্থা হইয়াছে দোমড়ানো মোচড়ানো চারার মতো। প্রতিদিনকার মতো কালও সে নিয়মিত খাইয়া ধাইয়া ঘরে গিয়াছিল। কাল বরং অন্য দিনের চেয়ে তাকে মনে হয়েছিল একটু বেশি সজীব আর হাসি খুশি। তাছাড়া অনেক রাত্রে তার হাসি আর কথার শব্দও তো বাড়ির লোকের কানে আসিয়াছে কিছু কিছু। তাই সুধীরা মুখ বাঁকাইয়া শুধু বলে, হুম।
আর সুবর্ণ কেবলই মুচকি মুচকি হাসে, আড়ালে ডাকিয়া নিয়া গত রজনীর ইতিহাস সব না হোক কিছু শনিবার জন্য কেবলই খোঁচায়, তোষামত করে আর কেবলই ভয় দেখায়। না যদি বলো বৌদি, আমার বিয়ে হলে একটি কথাও তোমায় বলবো না। জ্যোতির্ময় কিছু দেখেও না, বলেও না। ঘুম ভাঙিবার পর আর অপরাজিতার দিকে তাকানোর অবসর তার হয় না। কত দায়িত্ব তার, কত দুশ্চিন্তা। মন পড়িয়া থাকে আপিসের দিকে। অপরাজিতা উঠিবার আগেই হয়তো সে বাহির হইয়া যায়। হেড আপিসটি বেশ বড়, কয়েকটি বিভাগ আছে, 100-4 লোক কাজ করে। জ্যোতির্ময়ের আপিস যে ঘরে, তার মাঝামাঝি মানুষ সমান উঁচু কাঠের পার্টিশন তুলিয়া দুভাগে ভাগ করিয়া ফেলা হইয়াছে। এক ভাগে জ্যোতির্ময় বসে, অন্য ভাগে অনাথের বড়শালা কেষ্টবাবু। কেষ্টবাবুর কাজটা যে ঠিক কি, এত কাছাকাছি থাকিয়া এতদিনেও জ্যোতির্ময় ঠিক বুঝিয়া উঠিতে পারে নাই। এককালে স্বদেশী করিত, অনেকগুলি স্বদেশী প্রতিষ্ঠানের সঙ্গে যোগ ছিল। সভা সমিতি ও নেতাদের মজলিসে সব সময় প্রায় তাকে দেখা যাইত। কেবল জেলে যাওয়ার আশঙ্কা আছে এমন কোনো বিপজ্জনক সম্ভাবনার সময় আর তার পাত্তা মিলিত না। প্রৌঢ় বয়সে বোধহয় কতকটা দেশের জন্য জীবন উৎসর্গ করার পুরস্কার স্বরূপ আর কতকটা অনাথের খাতিরে এখানে একটা চাকরি পাইয়া এখন একটু আরাম করিতেছে। শ্রোতা পাইলেই নিজের গৌরবময় অতীত জীবনের গল্প আরম্ভ করে। সগর্বে বলে, ছেড়ে দিয়ে এলাম সাধে, আর সইল না মশাই। ওরা সব কটা হামবড়া, কেবল দলাদলি আর নিজে কি করে বড় হবে সেই চেষ্টা। চক্রবর্তী মশাইয়ের কথাই ঠিক, ওরাই দেশের সর্বনাশ করছে। শ্রোতা না পাইলে টেবিলের সামনে মুখ গম্ভীর করিয়া বসিয়া থাকে। মাঝে মাঝে ফোনটা তুলিয়া নিয়া কথা বলে, আর যখন তখন নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে একে ওকে ডাকিয়া অর্থহীন প্রশ্ন করে এবং উপদেশ ও ধমক দেয়। এই সব পরিশ্রমের কাজ করিতে করিতে ক্লান্ত হইয়া পড়িলে সত্যপ্রিয় দামি মোটর আপিসের সামনে আসিয়া দাঁড়ানো মাত্র তাকে ডাকিয়া দিবার জন্য পিয়ন পাঁচুকে সতর্ক করিয়া দিয়া টেবিলে পা তুলিয়া একটু ঘুমায়। ঘুমানোর আগে হয়তো জোর গলায় জিজ্ঞাসা করে, কি করছেন জ্যোতির্ময় বাবু? প্রুফ দেখছি। চক্রবর্তী মশাইয়ের নতুন প্রবন্ধটার প্রুফ? সংস্কৃত কোটেশনগুলি ভালো করে মিলিয়ে দেখবেন, কিন্তু অনেক খুঁজে পেতে বার করেছি। জ্যোতির্ময় জবাব দেয় না। প্রবন্ধগুলিতে সংস্কৃত সাহিত্যে সত্যপ্রিয়র অগাধ পাণ্ডিত্যের যে পরিচয় থাকে, তার উৎস যে কেষ্টবাবু নয়। কেষ্টবাবু শুধু সত্যপ্রিয়র কোন বিষয় কি ধরনের শাস্ত্রীয় বাক্য প্রয়োজন জানিয়া নিয়া কয়েকজন আসল পণ্ডিতের কাজ হইতে সেগুলি সংগ্রহ করিয়া আনে। জ্যোতির্ময়ের তা জানা আছে, তবু মোটামুটি সংস্কৃত জানা থাকায় সংগ্রহের কাজটা কেষ্টবাবু করে এবং করিতে পারে বলিয়া লোকটার উপর জ্যোতির্ময়ের বড়ই ঈর্ষাবোধ করে। পিছনের ঘরখানা খাতাপত্রের গুদাম। আপিস ঘরে ঢুকিলেই জ্যোতির্ময় পুরনো কাগজের সোঁদা গন্ধ পায়। কয়েক বছর নাকে লাগিতে লাগিতে সব দিন গন্ধটা সে আজকাল সচেতনভাবে অনুভব করিতে পারে না, কিন্তু অভ্যস্ত আবেষ্টনীর আরামটা সঙ্গে সঙ্গে বোধ করে। টেবিলের উপর বাঁধানো খাতা, ফাইল, কাগজপত্র, অভিধান পর্যায়ের কয়েকটি ইংরেজি বাংলা বই, কতকগুলি মাসিক ও সাপ্তাহিক পত্রিকা, আজের তারিখে 7-8খানা ইংরেজি বাংলা ছোট বড় সংবাদপত্র, কাগজ চাপার তলে কয়েকটি প্রুফ, কাঁচের দোয়াতদান, ব্লটিং প্যাড, কলিং বেল, পিন কুশন, এই সমস্ত খুঁটিনাটির অস্তিত্ব পর্যন্ত যেন চোখের পলকে অনুভব করিয়া সে খুশি হইয়া ওঠে। নিজের রাজ্য পরিদর্শনরত রাজার মতোই তৃপ্তি ভরা এক অপরূপ গাম্ভীর্য তার গোলগাল মুখখানিতে ফুটিয়া ওঠে। নূতন ও পুরাতন চেয়ারগুলি, এক কোণে বই ভরা বুকশেলফ ও অন্য কোণে বাদামি কাগজে বাঁধানো পাহাড় সমান পুরাতন সংবাদপত্রের ফাইল, এ সমস্ত যে তাকে ঘিরিয়া আছে, কাজ করিতে করিতেও সে যেন মাঝে মাঝে তা অনুভব করিতে পারে। কাজের সময় এবং অন্য সময়ও অনুভব করিতে পারে না কেবল পার্টিশনটার ওপাশে কেষ্টবাবুর অস্তিত্ব। বোধহয় কেষ্টবাবুর উপর তার রাগ আছে বলিয়া। নন্দকে জ্যোতির্ময় একটি চাকরি দিয়াছে, সত্যপ্রিয় মিলে ধর্মঘটের কিছুদিন পরেই।
যশোদার আর ইচ্ছা ছিল না যে নন্দ এখানে চাকরি করে। ধর্মঘটের সঙ্গে সে যেভাবে জড়াইয়া পড়িয়াছিল, তারপর তার ভাইকে এখানে চাকরি করিতে দেওয়াটা একটু খারাপ দেখায়। কিন্তু এদিকে ভাইটাও তার দিন দিন বড়ই বখাটে হইয়া যাইতেছে। গান বাজনা করিয়া আর তাস পিটাইয়া অলস বেকার জীবনযাপন করিতে করিতে অমানুষ হইয়া পড়িতেছে দিন দিন। যশোদার নিজের হাতে মানুষ করার ছেলে, সেই ছেলের চোখে কিনা মাঝে মাঝে ধরা পড়িতেছে ভাবাবেশে ঢুলু ঢুলু চাউনি। বারণ তাই যশোদা করে নাই। সত্যপ্রিয় মিলের কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া তো তার হয় নাই, এমন আর কি খারাপ দেখাইবে তার ভাই সত্যপ্রিয়র আপিসে সামান্য মাহিনায় কাজ করিলে? বাস্তব জগতের সংস্পর্শে একটু আসুক নন্দ। নরম মনটা তার গলিয়া যাইতে আরম্ভ করিয়াছে, একটু শক্ত হোক। একটা ছোটখাটো দোকান করে দি, তাই চালা তুই নন্দ, কেমন? না দিদি, চাকরি করি। তা করবে না? চাকরি ছাড়া আর কি বা তোমার করার ক্ষমতা আছে? নন্দর কাজটা জ্যোতির্ময়কে সাহায্য করা। সহকারী সে নয়, সাহায্যকারী। নানা ঠিকানায় যেসব চিঠিপত্র পুস্তিকা প্রভৃতি যায়, তার উপর ঠিকানা লেখা, কোথায় কি পাঠানো হইল সেটা খাতায় টুকিয়া রাখা, যেখানে জ্যোতির্ময় নিজে না গেলেও চলে অথচ পিয়ন পাঠানো যায় না, সেখানে ছুটাছুটি করা, জ্যোতির্ময়ের প্রয়োজন মতো হাতের কাছে এটা ওটা আগাইয়া দেওয়া, এই ধরনের এই ছোট ছোট সাধারণ কাজ। এই কাজ পাইয়া নন্দ ভারী খুশি। সে চাকরি করে কেবল এই জন্যেই তার গর্বের সীমা নাই। তার উপর জীবনের হঠাৎ এক অভূতপূর্ব পরিবর্তন ঘটিয়াছে। কি একটা অজানা রহস্যময় জগতে সে আসিয়া পড়িয়াছে, যেখানে চলাফেরা, ওঠা বসা, কথা বলা, চুপ করিয়া থাকা সবকিছুরই নিয়ম নতুন। এক কোণে ছোট একটি টেবিল তার রাজ্য। জ্যোতির্ময় টেবিলের তুলনায় তার টেবিলটিকে অবশ্য দেখায় সমৃদ্ধশালী সাম্রাজ্যের কাছে জংলি দেশের জমিদারির মতো। তবু মোটা মোটা খাতা, দোয়াতদান, ব্লটিং প্যাড, পিনকুশান, এসব সম্পদপূর্ণ এমন একটি সম্পত্তি বা নন্দের কবে ছিল? অতি যত্নে নন্দ সব সাজাইয়া গোছাইয়া রাখে। মসৃণ ও সমতল করিয়া লাল নীল পেন্সিলের দুটি মুখ কাটে। লাল কালির কলম ভুলিয়াও কখনো কালো কালিতে ডুবায় না। খাতার কাগজে লিখিবার সময় ধরিয়া ধরিয়া সাবধানে লেখে। খামে ভরিবার আগে প্রচারপত্রটির সঙ্গে জ্যোতির্ময়ের লিখিত পত্রটি ক্লিপ দিয়া আঁটিবে না পিন দিয়া আঁটিবে, এ কথাটি পর্যন্ত জ্যোতির্ময়কে জিজ্ঞাসা করিয়া নেয়। আর পরম উৎসাহে আপিসের নিয়মকানুন আয়ত্ত করার চেষ্টা করে। জ্যোতির্ময় গম্ভীর মুখে বলে, অনাথবাবু ঘরে এলে উঠে দাঁড়িও। নন্দর মুখ ম্লান হইয়া যায়। ভয় ভয় বলে, উনি রাগ করেননি তো? আর কে কে এলে উঠে দাঁড়াবো? বলে দেবক্ষণ। বাড়ি ফিরিতে সন্ধ্যা হইয়া যায়। তার শুকনো মুখ দেখিয়া যশোদা মনে মনে রাগ করিয়া ভাবে, সামান্য একটা চাকরির পরিশ্রম পর্যন্ত সইবার ক্ষমতা নেই শরীরে। কেন জন্মেছিলি তুই পৃথিবীতে? ভাইকে সে দুধ খাওয়ায়, কলা খাওয়ায়, সন্দেশ খাওয়ায়। চাকরি শ্রমে ক্লান্ত শরীরটা যদি ভালো ভালো খাদ্য পাইয়া একটু পুষ্ট হইতে রাজি হয়। সন্ধ্যার সময় যশোদা রাঁধা বাড়া নিয়ে ব্যস্ত থাকে। তখন অবসর হয় না। রাত্রে নন্দর চাকরির গল্প করে। সমস্ত দিনের প্রত্যেকটি খুঁটিনাটি ব্যাপারের বিস্তারিত কাহিনী। নন্দর আগ্রহ ও আনন্দ যশোদাকে পীড়ন করে। শুনিতে শুনিতে মনে তার খটকা লাগে যে চাকরি করিতে গিয়া বাস্তব জগতের সংস্পর্শে আসিয়া নন্দর মন শক্ত হইবে, এ আশা বোধ হয় মিথ্যা। যে জগতে নন্দ মানুষ হইয়াছে সেখানকার বাস্তবতা কি কম কঠোর, কম সর্বগ্রাসী? তাই যদি নন্দকে স্পর্শ করিতে না পারিয়া থাকে, সত্যপ্রিয়র আপিসের বাস্তবতা কি পারিবে? এক একটা ছেলে বোধহয় এইরকম বর্ম পরা মন নিয়া জন্মায়। পৃথিবীর ধুলা কাদা সে মনের নাগাল পায় না। পাপ পর্যন্ত তারা করে পুণ্য করার মতো নির্দোষ আগ্রহের সঙ্গে। যেসব ছেলের সঙ্গে নন্দ এতকাল আড্ডা দিত, এখনো সকাল সন্ধ্যায় দিতেছে, তাদের কাছে বখামি পাকামি শিখিতে কি কিছু তার বাকি আছে? কিন্তু কি কাজে লাগিয়াছে তার ওসব শিক্ষা? ছেলে মানুষই ঘোচে নাই, মন পাকে নাই, কয়েকটা কেবল বিকার জন্মিয়াছে মনের, কদর্য এবং কুৎসিত। বসিয়া বসিয়া স্বপ্ন দেখার তাতে তার কিছুমাত্র ব্যাঘাত হইয়াছে বলিয়া মনে হয় না।
খারাপ দিকেও কিছু অভিজ্ঞতা জন্মিয়া নন্দন মনটা যদি একটু শক্ত হইত, শিশু, ভিখারি আর কিশোরী মেয়ের মতো ভয়, লজ্জা, অভিমান, বিনয়, নির্ভরশীলতা, সংকোচ, স্বপ্ন দেখা এসব যদি একটু কমিত, বাঁচিয়া থাকাই যে একটা ভীষণ লড়াই এ বিষয়ে সামান্য একটু জ্ঞান জন্মিয়া ভাবপ্রবণতাটা খানিকটা নিস্তেজ হইয়া আসিত, তাতেও বোধহয় খুশি হইত। একদিন সত্যপ্রিয় মহা সমারোহে বাপের বার্ষিক শ্রাদ্ধের আয়োজন করিয়াছে। রাজ্যের লোককে আহারের নিমন্ত্রণ করা হইয়াছে, এক দলকে মধ্যাহ্নে আর এক দলকে রাত্রে। আপিসের সকলে রাত্রে সত্যপ্রিয়র বাড়িতে খাইতে যাইবে। হঠাৎ দুপুরবেলা সত্যপ্রিয় আপিসে আসিয়া হাজির। কেউ স্বপ্নেও ভাবে নাই সেদিন সে আপিসে আসিবে। সকলেই কম বেশি গায়ে লাইয়া দিয়াছিল, কেরানিরা পর্যন্ত। কেরানিদের সঙ্গে সত্যপ্রিয়র একরকম কোনো সম্পর্কই নাই। তাদের উপর অনেক উপরওয়ালা আছে, অন্যদিন যারা তাদের এক মুহূর্তের জন্য ঘাট তুলিতে দেয় না। সত্যপ্রিয় না আসিলেও তাদের কাজে ঢিল পড়িবার কোনো কারণ ছিল না। কিন্তু কেবল একজনের কড়াকড়িতে সেখানে নিয়মতান্ত্রিকতা, জেলখানার অত্যাচার হইয়া দাঁড়ায়। একটিমাত্র স্ক্রু আঁট থাকিলে যেখানে সংগঠন খাড়া থাকে, সেই একজনের অভাবে স্ক্রুতে ঢিল পড়িলেই নিয়ম শিথিল হয়, সংগঠনে আলগা পড়ে। অন্যদিন সত্যপ্রিয় না আসিলেও কিছু আসিয়া যায় না, তার আসিবার সম্ভাবনাতেই যথারীতি কাজ চলিতে থাকে। কিন্তু আজ সত্যপ্রিয়র আবির্ভাব একরকম অসম্ভব জানা থাকায় কাজে কারো মন নাই। মাস্টার আসিবে না জানিয়া স্কুলের ছেলেদের যেমন হয়, সকলের মনে সেই রকম একটা মুক্তির আনন্দ আসিয়াছে। উপরওয়ালারাও হঠাৎ বিস্ময়কর উদারতার সঙ্গে কেরানিদের অনেকটা রেহাই দিয়াছে। ধমক দিবার পরিশ্রমটুকুও তারা আজ করিতে নারাজ। অনাথ ও আরো 3 জন উচ্চপদস্থ কর্মচারী সিঁড়ির ঠিক পাশের ঘরের দরোয়ানকে দিয়া দরোয়ানের শিলনোড়াতেই সিদ্ধি বাটাইতেছে। আপিসের দলাদলিতে এরা অনাথের দল। অন্য ঘরে উপরওয়ালাদের আরেকটি দলের গোপন পরামর্শের আসর বসিয়াছে। আলোচ্য বিষয় আপিসের কূটনীতি এবং অনাথের প্রতিপত্তি ক্ষয় করিবার উপায় উদ্ভাবন। 2টি ছেলে মানুষ কেরানি বারান্দায় দাঁড়াইয়া সিগারেট টানিতে টানিতে গল্প করিতেছে। কর্মব্যস্ততার গুঞ্জনধ্বনির বদলে আজ আপিস জুড়িয়া উঠিয়াছে গল্পগুজবের চাপা কলরব। কয়েকজন বৃদ্ধ কর্মচারী শ্রান্ত চোখ বুজিয়া ঝিমাইতেছে, আর পাঁচুকে যথারীতি সতর্ক করিয়া না দিয়া টেবিলে পা তুলিয়া দিয়া কেষ্টবাবু হইয়া পড়িয়াছে নিদ্রাগত। সত্যপ্রিয় দামি মোটরটি নিঃশব্দে আসিয়া দাঁড়াইল। হাতির দাঁতের ছড়িটি হাতে করিয়া সত্যপ্রিয় নিঃশব্দে সিঁড়ি দিয়া উপরে উঠিতে লাগিল। আপিসের আবহাওয়ায় যেন একটা বৈদ্যুতিক প্রবাহ বহিয়া গেল। কি ভাগ্যে মোটর আসিয়া দাঁড়ানো মাত্র পাঁচুর চোখে পড়িয়াছিল। চাপা গলায় অনাথকে খবরটা দিয়াই সে ওপরে ছুটিয়া গেল। তারপর চওড়া একটা কাগজের তলে চাপা পড়িয়া গেল শিলনোড়া। যুবক কেরানি দুটির হাতে সিগারেট পায়ের তলে পিষিয়া গিয়া হাতে দেখা গেল কলম। বৃদ্ধ কর্মচারী কজন চমকিয়া সজাগ হইয়া উঠিল। কোঁচার খুঁটে চোখ মুছিয়া কেষ্টবাবু পরীক্ষা করিতে লাগিল মোটা একটা হিসাবের খাতা। আপিসটা হঠাৎ হইয়া গেল অস্বাভাবিক রকম স্তব্ধ। সত্যপ্রিয় মৃদু একটু হাসিল। এরকম নিঃশব্দ পূজায় সে বড় তৃপ্তি পায়। এক একটি ঘরের সম্মুখ দিয়া সত্যপ্রিয় যায়, আর ঘরের ভিতরের কর্মচারীরা তড়াক তড়াক করিয়া উঠিয়া দাঁড়ায়। সত্যপ্রিয় চাহিয়াও দেখে না। তবে এ ঘরে ঢুকিবা মাত্র পাটিশানের ওপারে কেষ্টবাবু যে লাফাইয়া উঠিয়া দাঁড়াইতে গিয়া চেয়ারটাই উল্টাইয়া দিল, আর এপারে জ্যোতির্ময় ঘাড় গুঁজিয়া লিখিতেই লাগিল, এটা চাহিয়া দেখিল। একটুক্ষণের জন্য মনে হইল দেয়াল আর পাটিশানের শেষ প্রান্তের কয়েক হাত ব্যবধানের মধ্যে দাঁড়াইয়া সত্যপ্রিয় ঠিক করিতে পারিতেছে না কার অংশে পদার্পণ করিবে। এ ধরনের সমস্যায় সত্যই সত্যপ্রিয় বিরক্তিও জাগে, কৌতুকও বোধ হয়। ব্যাপারটা হাস্যকর বটে, কিন্তু তুচ্ছ নয়। যার অংশে পা দিবে সেটা হইবে তার সম্মান ও পুরস্কার, অন্যজনের পক্ষে যা তিরস্কারের সমান। এদিকে আসুন কেষ্টবাবু, দুজনে জ্যোতির্ময়বাবুর অতিথি হওয়া যাক। কি লিখছেন জ্যোতির্ময়বাবু? মুখ তুলিয়া দেখিয়া জ্যোতির্ময়ও তড়াক করিয়া উঠিয়া দাঁড়াইল। বসুন বসুন, অত ফর্মালিটি করবেন না। এ যুগে এসব ফর্মালিটি অচল, কি বলেন?
বলিয়া নিজে সত্যপ্রিয় দাঁড়াইয়া থাকে, বসে না। হাসি মুখে উচ্চারিত সহজ সরল মন্তব্য আর প্রশ্নটি যে তার কত বড় ফাঁদ সত্যপ্রিয়র কাছে যে অনেকদিন কাজ করে নাই, তার পক্ষে কল্পনা করাও কঠিন। সে দাঁড়াইয়া আছে, শুধু বসিবার অনুমতি দেওয়া হইয়াছে বলিয়াই জ্যোতির্ময় বসে কিনা হঠাৎ তাই পরীক্ষা করিয়া দেখিবার স্বাদ হইয়াছে সত্যপ্রিয়র। কিন্তু ভক্তি ও সম্মান প্রদর্শনের পরীক্ষায় জ্যোতির্ময় কখনো ফেল করে না। সে ঠায় দাঁড়াইয়া রহিল। সত্যপ্রিয়র কথার ফাঁদের জবাবও তার জানা আছে। আজ্ঞে না, এটা ঠিক ফর্ম্যালিটি নয়, আপিসের সুপিরিয়র অফিসারের সামনে দাঁড়ানোই নিয়ম। এই কথাগুলো জ্যোতির্ময় উচ্চারণ করিল বটে, কিন্তু বলিল কি শুধু এইটুকু? কেবল সুপিরিয়র অফিসার বলিয়া দাঁড়ায়, আর কোনো কারণ নাই? কত কারণ আছে আরও। সত্যপ্রিয় অসাধারণ মানুষ, এ জগতে তার মতো মানুষ আর নাই। তার অতুলনীয় বিদ্যাবুদ্ধি, ব্যক্তিত্ব, কর্মশক্তি, নিষ্ঠা সমস্ত মিলিয়া জ্যোতির্ময়কে শ্রদ্ধা ও ভক্তিতে গদগদ করিয়া দিয়াছে। এইগুলি আসল কারণ। তবে এসব কথা মুখে বলিতে নাই, নির্জলা স্তব বাক্যের মতো শোনায়। এরকম সস্তা মোসাহেবি সত্যপ্রিয়র ভালো লাগে না। না বলিয়াও এই কথাগুলি বলিবার একটা কায়দা আছে। দাঁড়ানোর ভঙ্গিতে, মুখের ভাবে, চোখের দৃষ্টিতে, কথা বলার ধরনে, নেপথ্যে থাকিয়াও সুন্দর অভিব্যক্তি লাভ করে। কায়দাটা আয়ত্ত করিতে একটু সময় লাগে, কিন্তু তারপর আর বিশেষ অসুবিধা হয় না। মনের কথা বলাও হইয়াছে, সত্যপ্রিয় শোনাও হইয়াছে। টের পাইয়া তখন বড় আনন্দ হয়। সরব পূজাও অবশ্য আছে সত্যপ্রিয়র, কিন্তু নীরব পূজা যখন জানাইয়া দেয় পূজা যথাস্থানে পৌঁছিয়াছে, তখন প্রায় পুলকের শিহরণের সঙ্গেই মনে হয় দেবতার সঙ্গে যেন রীতিমতো একটা সম্পর্কই স্থাপিত হইয়া গেল। কেষ্টবাবুর পূজাটা প্রধানত সরব, জ্যোতির্ময়ের নীরব পূজার মতো মার্জিতও নয়, সরসও নয়। কেষ্টবাবুর ঈর্ষাতুর মুখের দিকে এক নজর চাহিয়া জ্যোতির্ময়ের পূজায় পরিতৃপ্ত দেবতা উপবেশন করে। তারপর অনাথ আসিয়া জোটে। নিজের ঘরে না গিয়া সত্যপ্রিয় জ্যোতির্ময়ের ঘরে গিয়াছে টের পাইয়া আপিস পরিচালনায় যে কজন সত্যপ্রিয়র ডান হাত আর বাঁ হাত, তারাও আসিয়া জোটে। প্রথমে দাঁড়াইয়া থাকে, বসিতে বলিলে বসে। সত্যপ্রিয় কথা বলে এমনভাবে যেন এই আপিসটির সঙ্গে তার বিশেষ কোনো সম্পর্ক নাই। সে কেবল একজন মাননীয় অতিথি, একটু বেড়াইতে আসিয়াছে, গল্পগুজব করিতে আসিয়াছে। বাহিরের লোকের মতোই একসময় সে ভদ্রতার কুশল জিজ্ঞাসা করবার মতো বলে, কাজকর্ম চলছে কেমন আপনাদের? ঠিকভাবে চলছে তো? বলিয়া মুখটা এদিকের কাঁধের সান্নিধ্য হইতে ধীরে ধীরে ওদিকের কাঁধের কাছে লইয়া গিয়া নিজেই আবার বলে, একটু যেন ঢিল পড়েছে মনে হলো। তা হোক, তা হোক, তাই স্বাভাবিক। মাঝে মাঝে দু একটা দিন এরকম ঢিল পড়ে। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে স্বাস্থ্য বজায় রেখে পাশ্চাত্য প্রথায় কাজ করা কঠিন। মানুষকে একেবারে যন্ত্র বানিয়ে দিচ্ছে দিনকে দিন। স্বাস্থ্য, শান্তি সব রসাতলে গেল। এই ভয়টাই সকলের মনে জাগিতেছিল। আজ যখন তার পিতৃশ্রাদ্ধ, কেহ কল্পনাও করিবে না সে আপিসে আসিবে। অতএব আজই একবার দেখিয়া আসা যাক কাজকর্ম কেমন চলিতেছে। সকলেই মুখ কাঁচুমাচু করিয়া ক্লিষ্ট হাসি হাসে। অনাথ বলে, হ্যাঁ আগে হ্যাঁ, একটু কাজে ঢিল পড়েছে আজ, কারো মন বসছে না কাজে। ওবেলা আপনার ওখানে যাবার কথা ভেবে। এখন ছুটি দিয়ে দিলে কেমন হয় অনাথ? জবাব দেওয়ার আগে অনাথ এক মুহূর্তের মধ্যে সত্যপ্রিয়র মুখের ভাবটি অধ্যয়ন করিয়া ফেলে। তারপর দৃঢ় স্বরে বলে, আজ্ঞে না, খেতে যাবে রাত্রে, এখন থেকে ছুটি কেন? সত্যপ্রিয় সকলের দিকে চাহিয়া বলে, দেখলেন আপনারা, আপিসের ওপর এতটুকু জোরও আমার নেই। একদিন হাফ হলিডে দিতে চাইলে দিতে পারি না। সত্যই যেন আপিসের ওপর সত্যপ্রিয়র কিছুমাত্র জোর নাই। এই রকমভাবে সকলে নিঃশব্দে হাসিল। এভাবে হাসাই নিয়ম, কারণ এটা রসিকতা। ইচ্ছা করলে একদিন কেন, যতদিন খুশি আপিস ছুটি দিতে পারেন। এ ধরনের কোনো কথা বলা নিষেধ, কারণ তাতে দিনকে রাত বলিয়া যে রসিকতা করা হইয়াছে তার জোর কমিয়া যায়। সত্যপ্রিয় সাধারণভাবেই কথা বলিয়া যায়, রাগ করিয়াছে কিনা বোঝা যায় না।
কিন্তু আপিসের কাজে শৈথিল্য দেখিয়া সে যে খুশি হয় নাই সেটা টের পাইতে কারো বাকি থাকে না। খুশি না হওয়ার মধ্যে এ ব্যাপারে শেষ নয়। বেতনভোগী কর্মচারীদের সম্বন্ধে অমন নিষ্ক্রিয় খুশি অখুশির ধার সত্যপ্রিয় ধারে না। কিছু একটা ঘটিবেই, হয়তো সপ্তাহ কাটিবে, মাস কাটিবে। আজিকার আকস্মিক আপিস পরিদর্শনের কথা সত্যপ্রিয়র মনে আছে কিনা টেরও পাওয়া যাইবে না। হঠাৎ একদিন কয়েকটা পরিবর্তন, কয়েকটা নূতন নিয়ম বিনা সমারোহে চালু হইয়া যাইবে। কিন্তু কি পরিবর্তন, কি নিয়ম? কিছুক্ষণ পরে সত্যপ্রিয় উঠিল। বুকশেলফের আড়ালে আধা ঢাকা নন্দর দিকে কখন চোখ পড়িয়াছিল কেউ জানে না। উঠিয়া দাঁড়াইয়া সে জিজ্ঞাসা করিল, ছেলেটি কে জ্যোতির্ময় বাবু? জ্যোতির্ময়ও এই সুযোগের প্রতীক্ষা করিতেছিল। একজন হেল্পার নিতে বলেছিলেন, ওই ছেলেটিকে নিয়েছি। নন্দ, এদিকে এসো, একে প্রণাম করো। ঝুঁকিয়া পায়ে হাত দিয়া প্রণাম করবার সময় মনে হইল নন্দ শীত দ্বারাটা বুঝি জামা ঠেলিয়া বাহির হইয়া আসিবে। আশীর্বাদ করার ছলে সত্যপ্রিয় আলগোছে তারই ওপরে একটু হাত বুলাইয়া দিল। হঠাৎ জাগা ছেলে মানুষই খেয়ালের হাত হইতে মানুষ হইয়া কে রেহাই পায়? সংযমের জন্য সময় পর্যন্ত পাওয়া যায় না। বোধহয় নিজের এই আকস্মিক ও অকারণ দুর্বলতার কাছে হার মানার জন্যই নন্দর স্বাস্থ্যের শোচনীয় অভাবটা সত্যপ্রিয় ক্ষমা করিয়া ফেলিল। বোধহয় আপিসের তুচ্ছতম ক্যারানিটিকেও সে তুচ্ছ করে না। ডান হাত বাঁ হাতগুলিকে এটা বুঝাইয়া দেবার জন্যই বিদায় নেওয়ার কয়েক মিনিট পিছাইয়া দিল। নন্দকে জিজ্ঞাসা করিল দু একটা কথা। উপদেশ ও উৎসাহ দিল যথেষ্ট। সামান্য অবস্থা হইতে মানুষ যে শুধু নিজের চেষ্টাতেই বড় হইতে পারে, এই সুপ্রাচীন মিথ্যাটি কয়েকবার কয়েকভাবে নন্দর মাথায় ঢুকাইবার চেষ্টা করিল, সমস্তই স্নেহ ও শুভেচ্ছার সঙ্গে। তারপর হঠাৎ সে যেন চিরকালের মতো বিদায় গ্রহণ করিতেছে, সকলের সঙ্গে এই তার শেষ দেখা, এমনই উদাস ব্যথিত কণ্ঠে বলিল, আচ্ছা যাওয়া যাক, এবার কাজ করুন আপনারা। যে সমস্যাতে আপনারা আমাকে ফেলে দিলেন মশাই, মাঝে মাঝে 10 জনকে ডেকে খাওয়াতে না পারলে তো আমি বাঁচব না মশাই। পয়সা যে রোজগার করছি দুটো, আর কিসে তার সার্থকতা বলুন? কিন্তু আমার বাড়িতে নেমন্তন্ন থাকলেই যদি কাজে ঢিল পড়ে তবে তো ভাবনার কথা। পয়সাই যে রোজগার হবে না, তাহলে 10 জনকে খাওয়াবো কি? সে চলিয়া গেলে সকলে মুখ চাওয়াচাই করে। এ আপিসে সবচেয়ে বেশি মাহিনা পায় বীরেনবাবু নামে এক প্রৌঢ় ভদ্রলোক। সত্যপ্রিয় সম্বন্ধে বেশি মাথা ঘামানোর বদলে কাজের দিকেই তার ঝোঁক বেশি। একরকম তারই চেষ্টায় সত্যপ্রিয় নূতন একটি ব্যবসায় এবং আপিসের নূতন একটি বিভাগ গড়িয়া উঠিয়াছে। এই গড়িয়া তোলার কাজে সত্যপ্রিয়র সঙ্গে কয়েকবার তার মনোমালিন্য হইয়া গিয়াছে। সত্যপ্রিয় যে তাকে পছন্দ করে না, তাকে ছাড়া চলিবে না বলিয়াই যে টিকিয়া আছে, অনেকেই তা জানে। বীরেনবাবু সকলকে আশ্বাস দিয়া বলিল, ভয় নেই, কেউ আপনারা জবাই হবেন না। উনি শুধু ওয়ার্নিং দিয়ে গেলেন, উনি কাউকে জবাই করেন না। কথাটা সেই রাত্রি প্রমাণ হইয়া গেল অদ্ভুতভাবে। সত্যপ্রিয়র প্রকাণ্ড বাড়ির প্রকাণ্ড হল, বড় বড় 3টি ঘর, উপর ও নিচের লম্বা চওড়া বারান্দায় নিমন্ত্রিতেরা সারি সারি বসিয়া গিয়াছে। গলায় রুদ্রাক্ষের মালা ঝুলাইয়া, স্ফটিকের জপমালা হাতে করিয়া, খরম পায়ে সত্যপ্রিয় একে একটু হাসি, ওকে দুটি কথা দিয়া কৃতার্থ করিয়া বিনয় ও ভদ্রতা রক্ষা করিয়া বেড়াইতেছে। পরিবেশন আরম্ভ হওয়া মাত্র হঠাৎ যেন একটা গুরুতর কথা মনে পড়িয়া গেল। নন্দ সারাক্ষণ ছায়ার মতো জ্যোতির্ময়ের সঙ্গে সঙ্গে ঘুরিতেছিল। হলঘরের এক প্রান্তে জ্যোতির্ময়ের কাছেই সে খাইতে বসিয়াছে। কাছে গিয়া সত্যপ্রিয় বলিল, ছি ছি, একে এখানে বসালে কে? ওর দিদি শুনলে রাগ করবেন যে। তোমাদের কারো ঘটে এক ফোঁটা বুদ্ধি নেই ভূষণ। সকলকে কুশাসনে বসিয়েছ, পাতায় খাওয়াচ্ছ বলে এর বেলাও তাই করবে? কার্পেটের আসন নিয়ে এসো একটা, আর রূপোর থালা গেলাস বাটি বার করে দিতে বলো। পরিবেশন বন্ধ হইয়া রহিল। হলের একদিকে কয়েক হাত জায়গা খালি ছিল, সেইখানে লাল ঘাসের মধ্যে সবুজ বাগ আঁকা কার্পেটের আসন পাতা হইল। সত্যপ্রিয়র সবিনয় অনুরোধে ভীত সন্ত্রস্ত নন্দ পায়ে পায়ে উঠিয়া গিয়া আসনে বসিল। সামনে ঝকঝকে রূপোর থালা দেওয়া হইয়াছে, সাধারণ থালার 3 গুণ তার আকার। তুমি শুধু এঁকে পরিবেশন করবে ভূষণ,
আর কারো দিকে তোমার তাকাবার দরকার নেই। ঘরের সদেরেক মানুষের কারোর মুখে কথা নাই। জ্যোতির্ময়ের মুখ বিবর্ণ হইয়া গিয়াছে। বিহুবল নন্দ এদিক ওদিক তাকায়, মনে হয় বুঝি কাঁদিয়াই ফেলিবে। কাল সাহেবী পোশাকে যে সত্যপ্রিয়কে আপিসে দেখিয়াছিল, আজ বাড়িতে আধা সাধকের বেশি সত্যপ্রিয়কে চেনা তার পক্ষে যেমন কঠিন, আজ দুপুরে আপিসে নন্দকে স্নেহ কোমল কণ্ঠে আশীর্বাদ, উপদেশ ও উৎসাহ দিতে যে দেখিয়াছিল, এখন বাড়িতে সেই নন্দকে এই অপরূপ উপায়ে পীড়নের আনন্দে মশগুল সত্যপ্রিয়কে চেনাও তার পক্ষে কম কঠিন নয়। সকলে বেতন পায় কাজের বদলে, সকলেই দাস। তাই ঘর ভরা মানুষ স্তব্ধ হইয়া এখনকার সত্যপ্রিয়কে চিনিবার চেষ্টা করে। দাঁড়িয়ে রইলে কেন? পরিবেশন আরম্ভ করো, আপনারা খান। সরিয়া আসিয়া জ্যোতির্ময়কে উদ্দেশ্য করিয়া সত্যপ্রিয় বলে, সত্যি বলছি জ্যোতির্ময় বাবু, ওনার পরিচয় জানতাম না, এই খানিক আগে শুনলাম, তাই ত্রুটি হয়ে গেছে, যথাযোগ্য সম্মান দেখাতে পারিনি। জ্যোতির্ময় নীরবে লুচি ভাঙিয়া এক টুকরা লুচি আর কিছু বেগুন ভাজা মুখে তোলে। না জানিয়া সত্যই অপরাধ হইয়া গিয়াছে। যার প্ররোচনায় সত্যপ্রিয়র মিলে ধর্মঘট হইয়াছিল মাত্র কিছুদিন আগে, তার ভাইকে চাকরি দেওয়াটা উচিত হয় নাই। সত্যপ্রিয়র সংযম আছে, কোনো বিষয় বাড়াবাড়ি করে না, একমাত্র অর্থোপার্জনের বিষয়টি ছাড়া। নন্দর সামনে থালাবাটিতে ভিন্ন ভিন্ন খাদ্য জমিতে থাকে। নন্দ হাত গুটাইয়া চুপচাপ বসিয়া থাকে, কিন্তু সত্যপ্রিয় আর তার দিকে তাকায় না, আর কিছুই তাকে বলে না। আগের মতো একে একটু হাসি এবং ওকে দুটি কথা দিয়া বেতনভোগী অতিথিদের আপ্যায়ন করিতে থাকে। বাড়ি ফিরিবার সময় জ্যোতির্ময় বলে, কাল থেকে তুমি আর আপিসে যেও না ভাই, যদি পারি অন্য কোথাও তোমার একটা চাকরি করে দেব। নন্দ চুপ করিয়া থাকে। জ্যোতির্ময় একটু সংকোচের সঙ্গে বলে, আমার কোনো দোষ নেই, বুঝতে পারছো তো? 1 মাসের মাইনেটা তোমায় পাইয়ে দেব। মাইনে চাইনে। বিছানায় শুইয়া নন্দ আর সেদিন প্রতিদিনকার মতো ঘুমানোর আগে খানিকক্ষণ এপাশ ওপাশ করে না, চুপচাপ শুইয়া থাকে। নিজের হাতে করে মানুষ করা ভাই সম্বন্ধে যশোদার অনুভূতি একটু বেশি রকম তীক্ষ্ণ। অন্ধকার ঘরে নন্দর অভ্যস্ত নরণচরণের সাড়া না পাইয়া সে ঘরের অন্য প্রান্তের বিছানা হইতে জিজ্ঞাসা করে, ঘুমলি নন্দ? না, ঘুমোইনি। নন্দ রাগ করিয়াছে? কি হইল নন্দর? কি আবার হলো তোর? সকলের সঙ্গে ঝগড়া করবে তুমি, আর চাকরি যাবে আমার, সর্বনাশ করে ছাড়বে তুমি আমার। নন্দর উল্টোপাল্টা কথা জোড়া দিয়া ঘটনাটা আগাগোড়া গঠন করিতে যশোদার একটু সময় লাগে। তখন সে বিছানায় উঠিয়া বসিয়া বলে, আর তুই কি করলি? ঘাড় হেঁট করে খেয়ে এলি পেট পুড়ে? মরণ হয় না তোর, নচ্ছার হারামজাদা ছেলে? খেয়েছি নাকি আমি কিছু? খাসনি? কিছু খাসনি? বসেই বা রইলি কেন অমন অপমানের পর? কার্পেটের আসন আর রূপোর থালাবাটি যখন আনতে বলল, গটগট করে উঠে চলে আসতে পারলি না তুই? বলে আসতে পারলি না আমি তোমার মতো বড়লোকের বাড়িতে? উঠিয়া আলো জ্বালিয়া, যাকগে মরুকগে, যা করেছিস বেশ করেছিস। কি খেতে দিত কে এখন আমি? লুচি পোলাও ফেলে এলি, ঘরে যা আছে তাকে তোর মুখে রুজবে? দাঁড়া, আনিয়ে দিচ্ছি। রাত তখন 11টা বাজিয়া গিয়াছে। সুধীরকে সঙ্গে নিয়া সেই রাত্রে যশোদা তার শত্রু ও সখী কুমুদিনীকে ডাকিয়া তুলিয়া তার স্বামীর সাইকেলে সুধীরকে খাবার আনিতে পাঠাইয়া দিল। কুমুদিনীর স্বামীর টিফিন ক্যারিয়ারটাও সঙ্গে দিল। যত শিগগির পারো ফিরে আসবে, কিন্তু জোরে জোরে চালিয়ে যাও। 1 ঘণ্টা পরে সুধীর ফিরিয়া আসিল। যশোদার ফরমাস মতো সব জিনিস সে পায় নাই, তবে অনেক কিছুই আনিয়াছে। লুচি, তরকারি, ডাল, মাংস, ডিম ভাজা, মামলেট, 7 রকম মিষ্টি, দই এবং রাবড়ি। রাগ ও ঝোঁকের মাথায় এত সব খাদ্য যশোদা আনিতে দিয়াছিল বটে, এত রাত্রে নন্দকে সব খাইতে দেওয়ার সাহস তার হইল না। অর্ধেকের বেশি তুলিয়া রাখিল, বাকিটা ভাগ করিয়া দিল সুধীর আর নন্দকে। পেট ভরেনি দিদি? খুব ভরেছে, এবার ওঠো। সন্দেশ দাও আর একটা। হুম, যা খেয়েছ তাতেই তোমার অসুখ হয় কিনা দেখো, আর সন্দেশ খায় না। ধনঞ্জয়ের কথা যশোদার মনে পড়িতেছিল।
সমস্ত খাবারটাই তাকে নির্ভাবনায় দেওয়া চলিত, অসুখের কথা ভাবিতে হইত না। মানুষটা খাওয়ায় ছিল ভীম, হজম শক্তিতে অবস্থ। ভাবিতে ভাবিতে যশোদার মনে পড়ে যে খাইয়া ধনঞ্জয়ের পেট ভরিত কিনা এ কথা তো একদিনও সে তাকে জিজ্ঞাসা করে নাই। এ বাড়ির সকলেই যতক্ষণ ক্ষুধা না মেটে চাহিয়া যায়, এ বিষয়ে যে সংকোচ করিবার কিছু থাকিতে পারে কারো তা মনেও আসে না। কিন্তু ধনঞ্জয়ের মতো যে বেশি খায়, একজনে ৩-৪ জনের ভাত, তার হয়তো একটু লজ্জা করিত বারবার চাহিয়া খাইতে। মোটামুটি আন্দাজ করিয়াই অবশ্য যশোদা তাকে সব দিত। তবু পরের পেটের খবর কি আন্দাজে লোকে সঠিক জানিতে পারে? এত রাত্রে হঠাৎ এত সব ভালো ভালো খাদ্য আনাইবার কারণটা জানিবার জন্য সুধীর ব্যস্ত হইয়া পড়িয়াছিল। কয়েকবার জিজ্ঞাসা করিয়া ভালো রকম জবাব পায় নাই। নন্দ শুইয়া পড়িলে যশোদা যখন ঘরের দরজা দিবার উপক্রম করিতেছে, তাকে বাহিরে ডাকিয়া আনিয়া চুপি চুপি সুধীর আর একবার জিজ্ঞাসা করিল, ব্যাপার কি বলো তো চাঁদের মা? এত রাত্রে খাবার আনালে, নিজে কিছু খেলে না, আমাদের খাইয়ে সব তুলে রাখলে। যশোদা একটু হাসিয়া বলে, মাথাটা হঠাৎ বিগড়ে গেল কিনা? সুধীর ভয় পাইয়া বলিল, মাথার অসুখ আছে নাকি তোমার? নেই। রাত দুপুরে যারা খালি খালি বাজে কথা শুধু একবার ছেড়ে 10 বার, তাদের মাথাটা ছেঁচে ফেলতে সাজ যায় সুধীর। ভালোই ভালোই শুয়ে পড়োগে যাও। শুনিয়া সুধীর ক্ষুণ্ণ হইয়া ফিরিয়া গেল। কি অকৃতজ্ঞ যশোদা! এত রাত্রে প্রাণপণে সাইকেল চালাইয়া হাঁপাইতে হাঁপাইতে খাবারগুলা নিয়ে আসিল, এত জিজ্ঞাসা করা সত্ত্বেও খাবার আনিবার কারণটা তাকে কিছুতেই খুলিয়া বলিল না। ভালো ভালো জিনিসগুলি পেট পুরিয়া তাকে অবশ্য খাইতে দিয়াছে যশোদা, তবু। পরদিন সকালে উঠিয়াই নন্দ ছুটিয়া গেল জ্যোতির্ময়ের বাড়ি। আমার 1 মাসের মাইনেটা পাইয়ে দেবেন তো? যশোদা নিজের হাতে মানুষ করিয়াছে বটে, কিন্তু কেবল একজন মানুষ তো আর একজনকে মানুষ করে না, আরো অনেক কিছু করে। দাবিটা অবশ্য নন্দের অন্যায় নয়। নিজের প্রাপ্য সে দাবি করিতে শিখিয়াছে জানিলে যশোদা খুশি হইবে, কিন্তু এমন সসংকোচে ভিক্ষা চাওয়ার মতো দাবি করা কেন? কাল রাত্রি বেতনের যে টাকা কয়েকটা সে নিবে না বলিয়াছিল, সকাল হইতে সে টাকার ওপর এত লোভ কেন? ফসকাইয়া যাওয়ার এত ভয় কেন? আজ এ পর্যন্তই। উপন্যাসের 4র্থ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।